নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছে এই মুহূর্তের প্রাইম নিউজে। প্রাণীদের চিকিৎসায় আধুনিকীকরণের লক্ষ্যে রাজ্যে 13টি কেন্দ্রে চালু করা হয়েছে মোবাইল ভেটেরিনারি ইউনিট। মঙ্গলবার তেলিয়ামুড়ার নতুন ভাবে গড়ে তোলা অত্যাধুনিক মানের প্রাণী চিকিৎসালয়ের আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে এমনই অভিমত ব্যক্ত করেছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মঙ্গলবার থেকে তেলিয়ামুড়া মহকুমায় নতুনভাবে পথ চলা শুরু করে প্রাণী চিকিৎসালয় কেন্দ্র। ফলক উন্মোচনের মধ্য দিয়ে এই প্রাণী চিকিৎসালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যের 13টি কেন্দ্রে চালু করা হয়েছে মোবাইল ভেটেরিনারি ইউনিট। এমন বহু স্পর্শকাতর এলাকা রয়েছে যেখানে প্রাণী প্রতিপালকরা যানবাহনের সমস্যার কারণে সঠিক সময়ে প্রাণীদের চিকিৎসালয়ে নিয়ে আসতে পারেন না। এইরকম পরিস্থিতিতে তারা 1962 নম্বরে ডায়াল করলে মোবাইল ভেটেরিনারি ইউনিট সেখানে পৌঁছবে। একই সঙ্গে চিকিৎসকরা তাদের চিকিৎসা কার্য শুরু করে দেবেন। নির্বাক প্রাণীরাও সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ, যার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন। মন্ত্রী সুধাংশু দাস আরো বলেন, মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার মধ্য দিয়ে 37,000 পরিবারকে 12 কোটি টাকা সহায়তা করা হয়েছে প্রাণী প্রতিপালনের মধ্য দিয়ে নিজেদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তোলার জন্য। কিংবা ছাগল কিংবা অন্য কোনো পশু পালন সিরিয়াস অসুস্থ হচ্ছে, আপনি তাকে হসপিটালে আনতে পারছেন না, তাকে বাড়িতে রেখে চিকিৎসা করতে হবে। সেই ক্ষেত্রেও আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সরকার যে বিষয় এনেছে এটা অত্যন্ত ইনোভেটিভ। 1962 আমরা নাম্বারটা নোট করতে পারি। 1962 কল, একটা টল ফ্রি নাম্বার আছে আমাদের। এই নাম্বারে আপনি ফোন করবেন, আমাদের ডিপার্টমেন্টের লোক ফোন রিসিভ করবে এবং উইদিন দ্য আওয়ার্স আমাদের দপ্তরের ডাক্তার বাবুরা অ্যাম্বুলেন্স নিয়ে আপনার বাড়িতে পৌঁছে যাবে, যেটাকে আমরা বলছি এমবিইউ মোবাইল ভেটেরিনারি ইউনিট। এই যে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পরিষেবা, এটা আজ আমাদের সরকার চালু করেছে। আমরা যারা মানুষ আছি, আমরা যখন অসুস্থ হই, আমাদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা আছে, আমরা অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাই, অন্য কোথাও যাই। সিমিলারলি আমাদের প্রধানমন্ত্রীজিও আমাদের পশু পাখিদের জন্য কথা মাথায় রেখে তাদের প্রতি চিন্তা করে এই অ্যাম্বুলেন্স ব্যবস্থা। উপস্থিত রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় জানিয়েছেন, গ্রামীণ অঞ্চলে সাধারণ মানুষের কাছে প্রাণী প্রতিপালন একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যার মাধ্যমে তারা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে পারে। তাদের কথা মাথায় রেখে যথেষ্ট আন্তরিক কেন্দ্রীয় ও রাজ্য সরকার। প্রাণী প্রতিপালকদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে বহু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার বাস্তবে ফল পাচ্ছেন প্রাণী প্রতিপালকরা। দেখাশোনা করে সেটা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর এবং বিশেষ করে গ্রামীণ মানুষের অর্থনৈতিক স্বয়ংবরতার সঙ্গে সরাসরি যুক্ত এই দপ্তর। আর আমরা যেটা নীরজবাবু বলেছেন যে ডাক্তার এবং এই ধরনের ডিসপেন্সারি আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সমস্ত প্রাণীরা যারা রয়েছে তারা নির্বাক হয়, তারা বলতে পারে না কোথায় কষ্ট হচ্ছে, কোথায় ব্যথা হচ্ছে। ডাক্তারবাবুরা তাদের বিশেষজ্ঞতার পরিপ্রেক্ষিতে সেই কাজগুলো করে থাকেন এবং আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ডক্টর অভিষেক পাল এবং তার এন্টায়ার টিম মিলে কয়েকটি অপারেশন করেছেন। গরুর সিজার হয়েছে, গরুর সিজার হয়ে বাচ্চা হয়েছে। একটা মাকে আমরা বাঁচাতে পারিনি, কিন্তু পরবর্তী আরেকটা সিজার হয়েছে, সেখানে আমরা ডক্টর অভিষেক দক্ষতার সঙ্গে সেই অপারেশন করেছে। একটি গরুর পেটে বিশাল আকার টিউমার ছিল, সেটাও ডক্টর অভিষেক তার দক্ষতার মাধ্যমে তার এন্টায়ার টিম এত পরিশ্রম করে সেই গরুটাকে বাঁচিয়েছিলেন। অর্থাৎ আজকের দিনে এআরডিডি বা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পদাধিকারীদের পাশাপাশি তেলিয়ামুড়া পুর পরিষদের পদাধিকারীরাও। শান্তন টিভি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আগরতলা রেল স্টেশন থেকে 10 জন বাংলাদেশিকে আটক করল রেল পুলিশ। আগরতলা জিআরপি স্টেশনের অফিসার ইনচার্জ তাপস দাস জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে সন্দেহজনক 12 জন বাংলাদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে 2 জন শিশু রয়েছে। তাদেরকে আটক করার পর জানা যায় 2 জন ভারতীয় নাগরিক। তারা হলো সরোজ শাহ ও রুবিউল শেখ।
তাদের মধ্যে একজনের বাড়ি পশ্চিমবঙ্গে, অপরজনের বাড়ি গুজরাটে। বাকি 10 জন বাংলাদেশি নাগরিক। আটক মোট 12 জনের মধ্যে 5 জন পুরুষ ও 5 জন মহিলা, 2 জন শিশু রয়েছে। আটক বাংলাদেশি নাগরিকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এদিন দুপুরে ট্রেনে তারা কাজের সন্ধানে গুজরাটের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। তারা বাংলাদেশি এক দালালের হাত ধরে অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে এসেছে। সিআরপিএফ, পুলিশ, আরপিএফ প্লাস বিএসএফ এর যারা গোয়েন্দা শাখার আছে আমাদের, আমরা মোট 12 জনকে ডিটেইন করেছি সন্দেহজনকভাবে, এবং তাদের চাল ডাল দেখে মনে হচ্ছিল যে তারা কোনো এখানের না। তো আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তো তারা বাংলাদেশের। এর মধ্যে 2 জন ইন্ডিয়ার বলে পরিচয় পাওয়া যায়, যার একজন নাম হলো সুরজ সাউ আর একজন হলো রবিউল শেখ। একজন আসানসোলের বাড়ি আর আরেকজন গুজরাট। তো এ নিয়ে বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো তারা বাংলাদেশ বলেছে বাড়ি। তো তারা নাকি ওই আজকে ট্রেন দিয়ে গুজরাটে যাবে কাজের সন্ধানে, যতটুকু জিজ্ঞাসাবাদ করে জানা গেছে। তো এ নিয়ে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে। তো আমরা উপযুক্ত আইনি পদ্ধতি যা আছে আমরা সব মেনে কালকে তাদেরকে আগরতলা মহামান্য আদালতে প্রডিউস করব। মোট কতজনরা আটক করা হয়েছে? মোট আছে 12 জন। এর মধ্যে 6 জন মহিলা, 6 জন পুরুষ লোক এবং 2 জন বাচ্চা আছে। তারা কি সকলেই বাংলাদেশি? না, তাদের 10 জন বাংলাদেশি বলে এখনো জানা যায়, আর 2 জন ইন্ডিয়ান। তাদের কাছে কি কি উদ্ধার হয়েছে? তাদের কাছ থেকে তাদের পার্সোনাল বিলঙ্গিং, বিশেষ করে ওই মোবাইল, এসব কিছু। আর যারা ওই ইন্ডিয়ান তাদের আধার কার্ড এগুলি পাওয়া যায়। মধ্যরাতে গৃহস্থের ঘরে চোরের হানা, লুট করে নিয়ে যায় নগদ 85,000 টাকা সহ স্বর্ণালংকার। ঘটনা বিশালগড় মহকুমার কদমতলী এলাকার মরণ বণিকের বাড়িতে। বিশালগড় মহকুমার কদমতলী এলাকার মরণ বণিকের ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হওয়ার সুবাদে অধিক রাত পর্যন্ত পড়াশোনা করে ছেলেটি। পড়াশোনা করার পর সোমবার মধ্যরাতে ছেলে সহ মরণ বণিক এবং তার পরিবারের লোকজনেরা ঘুমিয়ে পড়ে। আর গভীর রাতে হানা দেয় চোরের দল। 2টি অ্যান্ড্রয়েড মোবাইল সহ চোরেরা নগদ 85,000 টাকা এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। মরণ বণিক এবং তার পরিবারের লোকজনেরা ঘরে থাকা সত্ত্বেও তারা এই চুরিকাণ্ড সম্পর্কে কোনো কিছু আঁচ করতে পারেনি বলে জানিয়েছেন মরণ বণিক নিজেই। মরণ বণিক অভিযোগ করেছেন চোরেরা ঘরের মধ্যে এমন কিছু স্প্রে করেছে যার কারণে ঘটনার সময় সবাই কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন ছিলেন। সিটকারি আছে, এই সমস্ত কিছু ভাঙ্গা কেমনে ঢুকছে, কেমনে সুরে কিতা করছে। প্রথমে এই দরজায় ঢুকিয়া মিডলের দরজা খুলছে, এরপরে দেওয়া সামনের দরজা খুলছে, খুললা গডরেজ ভাঙ্গা, সুকেস ভাঙ্গা, এই টেয়া পয়সা সমস্ত কিছু নিচে রাখা, স্বর্ণ অলঙ্কার, মোবাইল নিচে 2টা টাচ মোবাইল। কত টাকা আসতো ভাই? আমার বাড়ির মধ্যে আমি প্রত্যেক বুধবার আগরতলা আমি ফুটপাতে ব্যবসা করি, 85,000 টাকার মতো আসলো। এর মধ্যে সিটকে বিটকে ভরে রয়েছে, অল্প কিছু মারিত পাইছি। আচ্ছা, আর স্বর্ণ কি আসতো? স্বর্ণ একটা গলার চেন, হাতের একটা বালা। মোবাইল কি মোবাইল নিছে? মোবাইল টাচ মোবাইল 2টা নিচে। দুইটা। এদিকে আপনার শিওর কিনে আসতো? একটা শিওর কিনে আসলো, একটা টেবিলের উপরে আসলো। যে ঘরে ঢুকছে এই ঘরে কি আপনার ঘুমাইছিলেন নি? যে ঘরে ঢুকছে এই ঘর দিয়ে আমি ঘুমাইছি, আমরা স্বামী স্ত্রী দুজন ঘুমাইছি। মানে যে ঘরটা, যে 2টা রুমে ঢুকছে এই 2টা রুমেই মানুষ আসতো? এই দুজন, এই একটা রুম মিডল রুমটা খালি পাইছে, মিডল রুমটার থেকে সবটা বেশি। মানে আমার বাবা মারা যাওয়ানে আমার মার লগে আমার ছেলেরা ঘুমা, ওই মিডল রুমটা খালি পাইছে, এটার ভিতরে সমস্ত কিছু আমরা থাই, এটার থেকে সবকিছু নিছে। স্প্রে ইউজ না করলে আমরা এইভাবে মরার মতো মরা রয়েছি, আমরা কইতে পারি না। সকালবেলা ঘুমতে করতে দেখি তো আমরা ঘরের সব দরজা খোলা, করতেই পারে তারা, কারণ আমরা কোনো টের পাইছি না। ডাকাতির থেকেও আরো বেশি হয়েছে, একবার আমার ধ্বংস করে দিয়েছে। আমি ফুটপাতের মানুষ, আমি অল্প স্বল্প না বাড়িতে রোজগার করে খাই, এতে আমার একবার পরিবার ধ্বংস, আমিও ধ্বংস হয়ে গেছি। কোন জায়গাটা? বিশালগড় কদমতলী। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে চুরির ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে তার স্বাভাবিকভাবে সাধারণ মানুষকে ফেলে দিচ্ছে আতঙ্কের মুখে। আর প্রশ্ন উঠতে শুরু করেছে খোলা ময়দানে পুলিশের টহলদারি নিয়ে। শান্তন টিভি। এক ব্যক্তির গাড়ি থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু শিশুকন্যার নাম অনিতা রায়, বয়স 11। ঘটনার বিবরণে জানা যায় মেখলিপাড়া বস্তিতে শিশুকন্যাটি অন্যান্য শিশুদের সাথে খেলা করার সময় গাড়ি থেকে ছিটকে পড়েছিল। পরে তার চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন, নিয়ে আসা হয় কাতলামারা হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু হয় শিশুকন্যাটি। তার পিতা দিনমজুর, মেয়ের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে জিবি হাসপাতাল চত্বরে। দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
প্রথম আমি তো বাড়িতে আসলাম না, মানে আরেক সাইডে আসলাম বলতে আমিও আসলাম আরেক জায়গায়। হঠাৎ করে আমার কইছে যে টাইম পড়ে গেছে গাড়িতে, তো লগে লগে দৌড় দিয়ে আইসি আমি, হাসপাতালে আনছি, হাসপাতাল থেকে রেফার দিছি এখানে কি গাড়িতে বসছে, টাটা ইস। কি কারণে মানে গাড়ির মধ্যে উঠছিল? মানে সবাই বাচ্চারা আসলো, পোলাপানরা আসলো, মানে খেলতে খেলতে উঠছে আর কি গাড়ি, আর গাড়িতে পড়ে গেছে। প্রথমে কাতলামারা হাসপাতাল দিয়েছি, তারপর হাসপাতালতে এখান থেকে রেফার দিছি। জীবিত আনার পর মৃত্যু হয়েছে কবে? মৃত্যু হয়েছে আজকে। জেলা পুলিশের পরিসংখ্যানে বলা হয়েছে গত বছরে সিপাহীজলা জেলায় দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা 252, যা অন্যান্য অপরাধজনিত মৃত্যুর ঘটনার চেয়ে প্রায় দ্বিগুণ। তাই প্রতিনিয়ত দুর্ঘটনা এড়াতে জেলার বিভিন্ন মহকুমার পাশাপাশি সোনামুড়া মহকুমাতেও যানবাহন চেকিং চলছে প্রতিনিয়ত। এমনিতেই রাজ্য পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা রাজ্যব্যাপী চলছে নানা কর্মসূচির মূল উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষের সঙ্গে পুলিশ প্রশাসনের সুসম্পর্ক গড়ে তোলা। বিশেষ করে যান দুর্ঘটনা এড়াতে যান চালকদের এবং যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে পুলিশ। তাই রাজ্যের অন্যান্য মহকুমাগুলির মতো সোনামুড়া মহকুমার প্রতিটি থানার উদ্যোগে চলছে নৈশকালীন যানবাহন চেকিং। সোমবার মেলাঘর থানার সামনে যানবাহন চেকিংরত অবস্থায় মহকুমাবাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা বলেন, সঠিক আইন মেনে ট্রাফিক বিধি অনুসারে যেন যানবাহন চলাচল করে, কারণ এতে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের মঙ্গল হবে। কেননা একটা দুর্ঘটনা যে কোনো একটি পরিবারে নিয়ে আসতে পারে অন্ধকার, সর্বশান্ত করে দিতে পারে সেই পরিবারটিকে। এদিন মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মার সাথে যানবাহন চেকিং এ ছিলেন মেলাঘর থানা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ও অন্যান্য জওয়ানরা। যানবাহন চেকিংটা হচ্ছে জনগণের সুরক্ষার জন্য। আমরা আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে বা আমাদের এই এলাকাতে যান দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা এই যান দুর্ঘটনা রোধ করার জন্য আমরা রুট চেকিং করছি এবং হেলমেট পরার জন্য আমরা জনগণের কাছে আবেদন রাখবো। আমরা এই চেকিংয়ের মাধ্যমে জনগণের সচেতনতা বৃদ্ধি করতেছি যে হেলমেট পরার এবং তৎসঙ্গে ড্রাইভিং লাইসেন্স, ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং। মঙ্গলবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বেটি বাঁচাও বেটি পড়াও এর অঙ্গ হিসেবে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনের উদ্যোগে জেলা স্তরে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। এই সচেতনতামূলক শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, উত্তর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, উত্তর জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক সুখময় নাথ, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ সরকার, ভাইস চেয়ারম্যান মঞ্জুনাথ প্রমুখ। এই সচেতনতামূলক শিবিরে কেমন করে কন্যা সন্তানদের রক্ষা করতে হবে এবং কন্যা সন্তানরা কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে তা তুলে ধরা হয়। আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী যারা গ্রামে গঞ্জে কাজ করে চলেছেন তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে কন্যা সন্তান রক্ষার জন্য সচেতনতামূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজন রয়েছে। উদ্বোধক বিশ্ববন্ধু সেন বলেন, যুগ যুগ ধরে মেয়েরা নির্যাতনের শিকার হয়ে চলেছে। এখন রাজ্য কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও বেটি পড়াও এবং মেয়েদের শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির পথে দেখাতে সচেষ্ট হয়ে কাজ করে চলেছে। স্ত্রীকে নির্যাতন ও হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন জেল ও জরিমানার নির্দেশ দিল খোয়াই জেলা আদালত। খোয়াই থানা এলাকার পশ্চিম চেবড়ি গ্রাম পঞ্চায়েতের অজিত কুমার দাসের মেয়ে চয়নিকা দাসের সাথে পূর্ব সোনাতলা গ্রাম পঞ্চায়েতের মনোজিৎ সূত্রধরের সাথে সামাজিকভাবে বিয়ে হয় 2010 সালে। বিয়ের পর থেকে আরও পণের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করে স্বামী সহ স্বামীর বাড়ির লোকজন। পণ আদায় ও নির্যাতনকে কেন্দ্র করে একাধিকবার গ্রাম্য সালিশি সভাও হয়, কিন্তু কোনো লাভ হয়নি। পরবর্তী সময় 2017 সালের 11 এপ্রিল রাতে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মনোজিৎ তাঁর স্ত্রী চয়নিকাকে হত্যা করে। মনোজিৎকে সাহায্য করে তার ভাই ইন্দ্রজিৎ সূত্রধর ও মা রীনা সূত্রধর। মেয়েকে হত্যার খবর পেয়ে বাবা অজিত কুমার দাস 12 এপ্রিল পূর্ব সোনাতলা গ্রামে আসে। পুরো ঘটনা উপলব্ধি করে খোয়াই থানায় মেয়ের জামাই মনোজিৎ সূত্রধর, দেবর ইন্দ্রজিৎ সূত্রধর ও শাশুড়ি রীনা সূত্রধরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ পেয়ে খোয়াই থানা তদন্তে নামে
প্রাথমিক তদন্তের পর ডিএসপি প্রিয়া মাধুরী ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে 25 অক্টোবর ভারতীয় দণ্ডবিধির 302/498 আইপিসি এই ধারায় আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানির পর খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি শঙ্করী দাস সাক্ষ্য প্রমাণের অভাবে দেবর ইন্দ্রজিৎ সূত্রধর ও শাশুড়ি রীনা সূত্রধরকে মামলা থেকে মুক্তি দিয়ে স্বামী মনোজিৎ সূত্রধরকে দোষী সাব্যস্ত করে। ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় যাবজ্জীবন জেল ও 498 ধারায় 3 বছরের জেল অনাদায়ে 10,000 টাকা জরিমানা এই আদেশ দেয় আদালত। মামলায় সরকার পক্ষে মোট সাক্ষ্য দেন 18 জন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী বিকাশ দেব। দীর্ঘ শুনানির পর প্রসিকিউশন পক্ষে 18 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণের পর লার্নেড ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ মাননীয়া শঙ্করী দাস মহোদয়া এই সিদ্ধান্তে উপনীত হন যে আসামি মনোজিৎ সূত্রধর উক্ত ঘটনা ঘটায়। ঘটনায় বিবরণীর প্রকাশ, মনোজিৎ সূত্রধর 2010 সালে চেবরি নিবাসী অজিত দাসের কন্যা চয়নিকা দাসকে সামাজিকভাবে বিবাহ করে বিবাহের পরেতে বিভিন্ন ডিমান্ডের জন্য ওকে মানসিক এবং শারীরিক নির্যাতন করত এবং তার পরিণতি 12/4/2017 তারিখের রাত্রেবেলা বালিশ চাপা দিয়ে চয়নিকাকে মার্ডার করা হয়। 18 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য ইনক্লুডিং ফরেন্সিক এক্সপার্ট এই সিদ্ধান্তে মাননীয় ডিস্ট্রিক্ট সেশন জাজ শঙ্করী দাস মহোদয়া উপনীত হন যে আসামিদের মধ্যে মনোজিৎ সূত্রধর, হাজব্যান্ড অব দ্য ডিসিজ চয়নিকা দাস, উনি এই ঘটনা ঘটিয়েছেন। আদার যে 2 জন আসামি ছিল, একজন ওনার মাদার রীনা সূত্রধর এবং ইন্দ্রজিৎ সূত্রধর, ওদেরকে বেনিফিট অফ ডাউটে খালাস দেওয়া হয় এবং মনোজিৎকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়। অনাদায়ে লাইফ ইমপ্রিজনমেন্ট সাথে 10,000 টাকা ফাইন, অনাদায়ে 6 মান্থের জেল এসআই এবং 490 ডেজে 3 বছরের জেল, 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মান্থ এসআই। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।